অল্প না বয়সের সখী না সেরি, আমার মনটা কেন করলি চুরি। 90 দশকের নাটকের সুপারস্টার আজিজুল হাকিম প্রসঙ্গে আসতে চাই। জি। আপনার বন্ধু এবং ঢাকা শহরে অভিনয় শিল্পীদের মধ্যে সর্বপ্রথম বন্ধু আপনার আজিজুল হাকিমই ছিল। তো আমি শুনেছি একটা পত্রিকার মাধ্যমে অথবা একটা ফোন কলের মাধ্যমে তার সাথে আপনার সম্পর্কে সূত্রপাত। গল্পটা কি ছিল? আমি যখন ঢাকায় চাকরি নিয়ে ঢাকায় পোস্টিং হলো আমার, তো আমি তো থিয়েটার করতাম ফরিদপুরে। তো এখানে আসার পরে অল্প কদিন পরেই আর কি আমি অফিস থেকে বের হলাম। বের হয়ে দেখলাম একটা পত্রিকার একটা ছোট দোকান, যে হকার্স কর্নার যেগুলো থাকে আর কি। তো ওখানে একটা পত্রিকা ঝুলছে, পত্রিকাটার নাম নাটক। তো সাথে সাথে আমি ওই পত্রিকাটা ওখান থেকে নিলাম, নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলাম। যেহেতু আমি নাটকের মানুষ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলাম এবং আমার কাছে খুব ভালো লাগা শুরু করলো। তো ভাবলাম যে পুরোটা তো শেষ করা যাবে না এখানে, তো আমি ওটা কিনে নিলাম। কিনে নিয়ে আমার বাসা কাছেই ছিল, তো ওখানে গিয়ে পড়লাম। আমি আমি পুরো পত্রিকাটা আমার মনে আছে, আমি একবার দুইবার পড়েছি। আমার তো আর কোনো কাজ নাই। তো তারপরে ওইখানেই প্রিন্টার্স লাইনে ওই সম্পাদকের নাম, তারপর আরও যারা যারা আছেন প্রতিবেদকের নাম, তারপর তাদের টেলিফোন নাম্বার। তো ওইখানে সম্পাদকের টেলিফোন নাম্বারটা ছিল, সেই নম্বরে আমি ফোন ফোন করলাম। এবং সেই ফোন করে আসলে ফোনটা ছিল হচ্ছে আজিজুল হাকিমের বাসার নাম্বার। এটা আরণ্যকের তখন সবার বাসায় টেলিফোন ছিল না, আমাদের দুই একজন বন্ধুদের বাসায় টেলিফোন ছিল আর কি, ল্যান্ড ফোন যেটা আর কি। তো ও তখন কত সনের কথা? এটা 83, 83 সালে। তারপর ওর সাথে আমার কথা হয়, আমি আমার পরিচয় দিই এবং পত্রিকা নিয়ে তার সঙ্গে একটু কথা বলি। আমি ব্যাংকে বসেই কথা বলি। তারপরে তারপরে আমি জিজ্ঞেস করি কোথায় বাসা, বলে যে এই মহাখালীতেই। এবং আমি হিসেব করে দেখলাম আমার আমার ব্যাংকটা যেখানে, তার থেকে একেবারে 1-2 মিনিটের পথ আর কি। তা আমি তখন বললাম যে আমি তো এখানে চাকরি করি আমার। তারপরে সে ওখানে বললো যে ঠিক আছে, আপনার সাথে দেখা করব। তারপরে দিনই আমার সাথে দেখা হলো, আমরা ব্যাংকে বসে অনেকক্ষণ কথা বললাম। এবং যেহেতু একই রকম চিন্তা ভাবনা, তো আমাদের বয়সটাও একই রকম, সব কিছু একই, তো বন্ধুত্বতে সময় লাগে না আর কি। মানে প্রথম দিন থেকেই বন্ধু হয়ে গেলাম আর কি, এবং ধীরে ধীরে খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। এবং হাকিমই আমাকে তার আরণ্যক নাট্যদলে নিয়ে গেল, এবং আমি বললাম, আমার পরিচয় দিলাম। এবং আমি নাটক দেখলাম, দেখার পরে বললাম যে আমি আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করতে চাই। এবং সে তখন আমার আরণ্যক নাট্যদলে যারা তখন ছিল, মামুন ভাই তখন ছিলেন না, মামুন ভাই তখন দেশের বাইরে ছিলেন, একটা ওয়ার্কশপে গিয়েছিলেন কানাডায়। কিন্তু তখন এই মান্নান হীরা, আব্দুল হায়েল মাহমুদ, তারপরে শাহ আলম দুলাল, সালাউদ্দিন লাবলু, এরা তখন আরণ্যকের। তো সবার সাথে পরিচয় করিয়ে দিল, এবং আমি তার পরদিন থেকেই আরণ্যকে যাওয়া শুরু করলাম। আচ্ছা, আপনার কি মনে পড়ে আরণ্যকের কোন নাটকে প্রথম আপনি পারফর্ম করেছিলেন স্টেজে? ওই যে নাটকটা দেখতে গেলাম, সে নাটকটার নাম ছিল সাত পুরুষের ঋণ। এই নাটকটি লেখা ছিল আব্দুল হায়েল মাহমুদের। তো ওই নাটকটা আমি দেখলাম, টিকিট কেটেই দেখলাম। তারপরে আমি তো পরের দিন থেকে আরণ্যকে যাওয়া শুরু করলাম। এবং আমাদের তো প্রতি মাসেই শো হয়, মহিলা সমিতিতে শো হতো তখন। গাইড হাউস পাশে আরেকটা হল আছে, ওখানেও শো হতো। মাসে 3-4টা শো হতো আর কি। তো পরবর্তী মাসের যে শো, সেই শোতেই থিয়েটারে তো অনেক সময় আছে যে হয়তো কোনো একটা পারফর্মার কোনো কাজে হয়তো ঢাকার বাইরে গেছে, বা বেশিরভাগ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, বেশিরভাগ তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোনো কারণে হয়তো বাড়িতে গেছে, আসে নাই। তো ওরকম একজন অভিনয় করতো, ওর চরিত্রে আমি সাবস্টিটিউট হিসেবে আমি অভিনয় করলাম। ওইটাই তারপরের শোতেই অভিনয় করলাম, এবং ওটাই শুরু আসলে। আচ্ছা, তাহলে মঞ্চ নাটক হচ্ছে প্রথম। সাত পুরুষের ঋণ আমরা পেয়ে গেলাম, মঞ্চ নাটকে আপনার অভিষেক হওয়ার গল্প। টেলিভিশন মঞ্চনাটক অভিষেক আপনি এর আগে আমি তো শুরু করেছি ফরিদপুরে, বৈশাখী টাউন থিয়েটার, তারপর বৈশাখী, তারপর আরণ্যক। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের প্রথম কোন টেলিভিশন নাটকে আপনি অভিনয় করেছিলেন? আমি যতটুকু জানি মৃত্যু খোদা, তারপর আপনার মুখ থেকে আমি শুনতে চাই। হ্যাঁ, মৃত্যু খোদা নাটকে, ওটার প্রডিউসার ছিলেন কাজী আবু জাফর সিদ্দিকী।
উনি পরবর্তীতে টেলিভিশনের ডিজিও হয়েছিলেন। আহ, এটা হচ্ছে আমি যখন 90 সালে অডিশন দিই, 90 শেষের দিকে আর কি, আমাদের তো অডিশন দিয়ে টেলিভিশনে জি, ঢুকতে জি। হতো। তো প্রথম যে পরীক্ষা দিলাম, ভাইবা পরীক্ষা, সেই বোর্ডে তখন টেলিভিশনের সব সিনিয়র প্রডিউসার যারা তারা ছিলেন, আব্দুল আল মামুন ছিলেন, কাজী আবু জাফর সিদ্দিকী ছিলেন। তো ওইখান থেকে বের হওয়ার পরে আমার সঙ্গে দেখা হলো কাজী আবু জাফর সিদ্দিকের। তো উনি খুব প্রশংসা করলেন আমার। মানে বললেন ভাইবাতে যে অভিনয়টা ভাইবাতে, করেছিলেন, অভিনয় কথাবার্তা বলেছি যেটা, সেটাই অভিনয়টা তো পরে ওই ক্যামেরার সামনে করতে হতো। তো ওইখানে যে কথাবার্তা যেটা বলেছি, দু একটা সংলাপ উচ্চারণ করেছি। তো উনি খুব খুশি, উনি বলে যে তোমাদের মতো ছেলে পেলেদেরই আমাদের টেলিভিশনে দরকার। দরকার। তো আমি একটি নাটক করছি, তুমি আমার নাটকে অভিনয় করবে। তা আমি খুশি হয়ে গেলাম। পরে আমি গেলাম পরে একদিন, এবং ওখানে আমি ছোট একটা ক্যারেক্টার করেছিলাম। আমার মনে হয় যে 2-3টি এপিসোডে আমি ছিলাম আর কি। আচ্ছা, টেলিভিশনে যখন অডিশন দিতে যান, আপনাকে আসলে কি কি ফেস করতে হয়েছিল, কি কি প্রশ্ন আপনাকে করা হয়েছিল, সেটা কি কিছুটা মনে পড়ে? না, অত কিছু মনে নাই, তবে অ্যাক্টিং মেথড নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল আমার যতদূর মনে আচ্ছা আচ্ছা, পড়ে। আপনি মাত্র বললেন আপনার টেলিভিশন অডিশন যেদিন দিতে গিয়েছিলেন সেদিন ছিল অভিনেতা, নির্মাতা, লেখক আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, হ্যাঁ, আপনার অডিশনে উনি আপনাকে দেখেছেন। হ্যাঁ, উনি তখনও আপনি টিভি নাটকে অভিনয় করেননি, অডিশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান ছিলেন। এখন আমি একটা ইনফরমেশনে আসব। আজকে আপনি এই দিনে এসে 6বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 6টা সিনেমায় অভিনয় করে। যেদিন আপনি বিটিভিতে অডিশন দিতে গিয়েছিলেন সেখানে ছিলেন আব্দুল আল মামুন, তার সামনে আপনি অডিশন দেন। কিন্তু আমি যতটুকু জানি আপনার প্রথম সিনেমা ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, তার হাত ধরে সিনেমায় আপনি পা রেখেছেন, কথা কি সত্য? জি, সিনেমার নাম বিহঙ্গ, বিহঙ্গ। এবং সেখানে আপনার বিপরীতে ছিলেন আপনার থেকে প্রায় 20 বছর বয়সে বড় ওই সময়কার সুপারস্টার, এখনো সুপারস্টার, ফেরদৌসী মজুমদার। জি, ওই তো লিজেন্ডারি অ্যাক্ট্রেস। মানে একজন এত লিজেন্ড একজন অভিনয় শিল্পীর সাথে, যিনি কিনা আপনার থেকে প্রায় 2 দশক বয়সে বড়, একজন জীবন্ত কিংবদন্তি, তার স্বামী চরিত্র অভিনয় করতে গিয়ে প্রথম সিনেমায় নার্ভাস লাগেনি? না, নার্ভাস লাগেনি। নার্ভাস না লাগার পেছনে কারণ হচ্ছে, আমি মামুন ভাইয়ের মামুন ভাই তো অনেক নাটক করেছেন, টেলিভিশনে নাটক করেছেন, প্যাকেজ নাটক করেছেন। তো মামুন ভাইয়ের অনেক নাটকে আমি অভিনয় করেছি, এবং সেই সমস্ত নাটকে ফেরদৌসী আপাও অভিনয় করেছেন। আর ফেরদৌসী আপা আমাকে অনেক স্নেহ করতেন। এবং শুরুটা হয়েছিল মামুন ভাইয়ের যে ইতিকথা নাটকের কথা বললাম, মামুনুর রশিদের লেখা, সেখানেও ফেরদৌসী আপা অভিনয় করেছিলেন। এবং আমার মনে আছে, আমরা রিহার্সেল করতাম তখন, টেলিভিশনের একটা এপিসোড শ্যুট করার আগে 2 দিন রিহার্সেল হতো। জি। তো রিহার্সেলের সময় আমরা স্ক্রিপ্টটা পেতাম। আমরা কিন্তু একবারে সব স্ক্রিপ্ট পেতাম না। যে এপিসোডটা আগামী সপ্তাহে শুট হবে, শুধু shoot সেটাই হবে, পাওয়া হতো। সেটা আমরা রিহার্সেল করতাম। তা আমার মনে আছে যে ফেরদৌসী আপা প্রথম দিকে 1-2 এপিসোড যাওয়ার পরে মামুন ভাইরে বলতেছে যে, মামুন, ও তো ভালো অভিনয় করে, ওকে ওর পার্টটা একটু বাড়ায় দাও। হ্যাঁ, মানে উনি আমাকে, ফেরদৌসী আপা আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। তো সেই জায়গা থেকে আমার ওই নার্ভাসনেস কাজ করে নাই। কিন্তু আমি চিন্তা করছিলাম যে ওনার মতো একজন অভিনেত্রীর বিপরীতে আমি যে হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করব, এটা বিশ্বাসযোগ্য হবে কিনা, আমার কাছে আরেকটা পয়েন্ট আছে, এটা বিশ্বাসযোগ্য হবে কিনা। তো তখন আমি একটু মানে চিন্তিত ছিলাম। তো মামুন ভাই আমাকে সাহস দিলেন, আব্দুল্লাহ মামুন ভাই বললেন যে, আরে মিয়া করো, শোনো, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি বৃদ্ধ চরিত্রে অভিনয় করতাম। হ্যাঁ, তুমি পারবা। অভয় দিয়েছেন। তো আমি চেষ্টা করেছি এবং সেটা বিশ্বাসযোগ্য হয়েছিল আর কি। আর সবচেয়ে বড় কথা যে, ফেরদৌসী আপা আমার সাথে যত বড়ই হোক না কেন, উনিও তো ওনার বয়সটাকে কমিয়ে এনেছে। হ্যাঁ, এটা তো সত্য, এটাও তো সেটা সত্য। তো আপনি উনিও যদি তো- বয়স বাড়ান, উনিও তো উনি ওনার কত কমিয়েছেন। বয়স, তার চেয়ে উনি তো হয়তো সেই তারুণ্যটা নিয়ে আসতে Right, পেরেছে। ওনার মতো right. একজন বড় অভিনেত্রীর পক্ষে তো অনেক কিছু সম্ভব। কেমন লাগে
প্রথম সিনেমায় আপনি আপনার নায়িকা, আমি নায়িকাই বলবো, আপনার চরিত্রে আপনার নায়িকা পেয়েছেন ফেরদৌসী মজুমদারকে। এখানে ছবিটা আসলে এটা এটা একটা মোটিভেশনাল ফিল্ম ছিল, এটা সিআরপির যে জি জি, আমি পক্ষাঘাতগ্রস্তদের ছবিটা দেখেছি। নিয়ে যেটা হয় আর কি। আর আমাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল ঈশিতা। ঈশিতা, সেটাই ছিল মূল প্রধান আর কি, চরিত্র। প্রধান। আরও জানবো যে হয়তো বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে এক অনন্য রেকর্ড আপনার ঝুলিতে আছে। আপনার একটি গান, আপনার গাওয়া একটি গান 85 মিলিয়ন ভিউ, 85 মিলিয়ন, আমরা যদি 10 মিলিয়নে 1 কোটি বলি তাহলে 8.5 কোটি ভিউ। গানটার নাম হচ্ছে ইন্দুবালা। এটা তো একটা বিশাল ঘটনা। অনেক প্রতিষ্ঠিত গায়ক গায়িকা সারা জীবনও হয়তো এরকম একটি গান নাই যে গানের ভিউ 8.5 কোটি। ইন্দুবালা গানটি কিভাবে আপনার কাছে এসেছিল, আর গানটি গাইতে গিয়ে কি কি মজার স্মৃতি বা কষ্টের স্মৃতি আছে সেটা আমরা জানবো। খালি গলায় 2টা লাইনও শুনবো ইন্দুবালার। ইন্দুবালার এই গানটা সঙ্গীতার, এবং এটা যখন মনপুরার গান, ওই দুটো গান যখন খুব আমরা যেভাবে বলি আর কি, মানে ভাইরাল। হ্যাঁ, তখন তো ভাইরালের যুগ ছিল না, তখন তো ইয়ে ছিল, ডিস্ক ছিল। তো যাই হোক, এই গানটা ব্যাপক জনপ্রিয় হবার পর সঙ্গীতা আমাকে দিয়ে একটা অ্যালবাম করাতে চেয়েছিল। অনেকদিন ওই দেলোয়ার আরজুদা সরব বলে একজন গীতিকার আছেন, এবং সে সঙ্গীতার একজন কর্মকর্তা ছিল, তখন কাজ করতেন ওখানে। তো উনি অনেক দিন আমাকে ফোন করেছেন, আমার সাথে দেখা করেছেন, কিন্তু আমি আসলে রাজি হইনি। যে একটা অ্যালবাম 10টা-12টা গান, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এই গান গাইতে পারবো না, আমি তো গায়ক না। আমি যতই বলি যে ভাই আমি গায়ক না, আমি গান গাইতে পারবো না, হ্যাঁ, ততই বলে যে না, আপনাকে গাইতেই হবে। তো একদিন সে পরে আমাকে অফার দিল যে ভাই অন্তত 2টা গান গান, আমরা তাহলে একটা মিক্সড অ্যালবাম করি। তাই হ্যাঁ, এইটা হয়তো হইতে পারে আর কি। আসলে আমি সাহস পাচ্ছিলাম না গান গাওয়ার, যে ঠিক আছে আমি এটা গেয়ে ফেলেছি মন পুরায়, এইটা হিট হয়ে গেছে, এখন তারপরে আবার অ্যালবামে গান গাওয়া, এটা আমার জন্য একটা মানে আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ মনে হয়েছে। তারপরে সত্যি সত্যি সে একদিন একদম রেমুনারেশন নিয়ে সব কিছু নিয়ে আমাকে ধরে বাসায় গিয়ে হ্যাঁ বলছে যে না, গাইতেই হবে। এই তারপরে আমি রাজি হলাম, তারপরে বললাম যে ঠিক আছে, এই 2টা গান গাবো। তো ওই অ্যালবামে চন্দনা মজুমদার 2টা গান গেয়েছে, মমতাজ 2টো গান গেয়েছে, বারি সিদ্দিকী 2টো গান গেয়েছে, আর চঞ্চল 2টো গান গেয়েছে, আর আমার 2টো গান, এই 10টা গান নিয়ে একটা অ্যালবাম হলো। সেই অ্যালবামে ওই অ্যালবামের চঞ্চলের গানটা মনে হয় বকুল ফুল বকুল ফুল। হ্যাঁ হ্যাঁ। আর আপনার কি অল্পনা বয়সের সখিনা না, সিরিকে ওইটা- এটাতে ছিল? না না না, ওইটা ওইটা হচ্ছে যে ইন্দুবালা, আর একটা গান ছিল নদীর ওপারে বন্ধু আর বাগান। আচ্ছা আচ্ছা। তো অদ্ভুতভাবে এতগুলো আর্টিস্ট, গুণী শিল্পী সব, তার মধ্যে ওই ইন্দুবালাটা ক্লিক করছে। ক্লিক করলো। আর অন্য গানগুলোর কিন্তু মিউজিক ভিডিও হয় নাই খুব একটা, কিন্তু আপনার ইন্দুবালার না, মিউজিক কিন্তু ভিডিও এটা আবার হয়েছে। মিউজিক ভিডিও হয়েছে, কিন্তু এই মিউজিক ভিডিওটা কিন্তু একটু নিম্নমানের মিউজিক ভিডিও। আমি নিজের কথাই নিজেরই বলি, কারণ আমারও ওইটা সম্পর্কে তখন খুব একটা ধারণা ছিল না যে মিউজিক ভিডিও কি হয়। আচ্ছা, সঙ্গীতে বানাতে চেয়েছে, আমি গিয়েছি, আমি পরে দেখার পরে বুঝতে পেরেছি যে এটা একটা নিম্নমানের ভিডিও আর কি। কিন্তু কিন্তু গানটা এত মানুষ এমনভাবে গ্রহণ করেছে, এমন ক্লিক করেছে, যে মানুষের কাছে ওই ভিডিওটা গৌণ হয়ে গেছে, গানটা অডিওটা মুখ্য হয়ে মুখ্য গেছে। হয়ে। যে গানটা নিয়ে হচ্ছে এত কথা, সেই গানটার 2টা লাইন শুনতে চাই। ডুবিনা মরিলাম, মরিনা ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। বাহ। আরেকটা গান, ওই সময়কারী আরেকটা গান খুব পপুলার ছিল, আমি নিজেও কিনেছিলাম, অল্পনা বয়সের সখিনা সেরি, আমার মনটা ক্যান করলি চুরি, ক্যান করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। বাহ, মনেও আছে আমার। এই গানটা কিভাবে আসলো, কে লিখেছিলেন, কে সুরকার ছিলেন? এই গানটা ওই আগের যে গানগুলোর কথা বললাম, ওই মনপুরার গান, এই গানের অডিও কিন্তু ইয়ে ছিল লেজার ভিশনের অডিও সত্য, তারাই মার্কেটিং করেছে এটা। তো ওরা এটা এই ক্লিক গান, মনপুরার গান এই হিট হওয়ার পরে তারা মনে করলো যে আমাদের দিয়ে গান করাবে আর কি। সেও
প্রথমে প্রস্তাব দিয়েছিল একক অ্যালবাম করতে। আমি বলছি না ভাই, আমি এটা পারি না গান করতে, হ্যাঁ আমি গায়ক না। পরে বললো যে ঠিক আছে, আমাদের নাটকের শিল্পীদের দিয়ে আমরা একটা গান করি, আপনি চঞ্চল। তখন আমাদের ওই যে আমাদের ডিওপি ছিল সৈনিক, সৈনিকের একটা গান তখন হিট ছিল, ওই যে TW সৈনিক হ্যাঁ TW সৈনিক, তুমি আমার ঘুম তাই তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, একটা গান ছিল না, Right, পপুলার একটা গান, সুন্দর গানটা। তো ও আমাদের তিনজনকে দিয়ে বললো যে আপনারা একটা অ্যালবাম করেন। তা আমি তখন এই গানটা শুনেছি, এটা আসলে বেসিক্যালি ঘেটু গান এগুলো। তো এগুলো এইটাও আমরা ওই শুটিং করতে গিয়ে সেলিমের শুটিং টুটিংয়ে আমরা গাইতাম, ওই মোশারফও গাইতো এই গান আমরা সবাই মিলে এই গান গাইতাম। এটা কে কোথায় কীভাবে লিখেছে আমি জানি না। তো ওই অল্প একটু মনে আছে, দুইটা, এর গান কিন্তু অনেক বড় গান, কিন্তু ওই দুইটা অন্তরা মনে আছে আর কি। তা বললাম যে এই গানটা গাইতে পারি, বলে যে এটা ঠিক আছে গান, এবং ওইটা গাইলাম। এবং এটা পরবর্তীতে দেখা গেল যে সারা বাংলাদেশে এটা আড্ডার সবচেয়ে পপুলার গান হয়ে গেল। আমরাও গাই ফ্রেন্ড সার্কেলের সামনে। ভাইয়া 2 লাইন শুনবো। সবগুলোতে গান আচ্ছা, গাইতে হবে। এটাই শেষ, কিন্তু মানে এটাই শেষ রিকোয়েস্ট গান নিয়ে। অল্প না বয়সের সখী না সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। অসাধারণ ভাইয়া, মানে সৃষ্টিকর্তা হয়তো এরকম কম্বিনেশন খুব কম মানুষকেই দেন, যার মধ্যে অভিনয় আছে, তার মধ্যে আবার গানও আছে, এবং দুইটা জায়গায় আপনি সমানভাবে মানে ওভার বাউন্ডারি হাঁকাচ্ছেন। সব কিছু মিলিয়ে কেমন লাগে? আমি যতটুকু জানি যে 22 আগস্ট, 1 মাস পর, 1 মাসও নাই, আপনি 67 বছরে পা রাখবেন, 66তম জন্মদিন 66তম জন্মদিন। জন্মদিন তো যখন পিছনে ফিরে তাকান, তখন কি কখনো মনে হয় যে এই জিনিসটা আমার এখনো অর্জন করা হয়নি, পাওয়া হয়নি, কিছু অপ্রাপ্তি কি আছে জীবনে? না, একটা মানুষের জীবনে তো সব কিছু পাওয়া, এক জীবনে তো সব কিছু পাওয়া সম্ভব না। আকাঙ্ক্ষা আছে, তবে আমি যে খুব অতৃপ্ত সেটা আমি বলবো না, তবে আকাঙ্ক্ষা আছে, আক্ষেপ নাই আচ্ছা, যে আমি পেলাম না, কিছুই পেলাম না, হ্যাঁ আমি অনেক প্রতিভাবান কিন্তু আমি কিছুই পেলাম না, এই আক্ষেপ নাই, তবে আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আসলে ধরেন যে আমাদের এখানে যেমন বাংলাদেশটা ছোট একটা দেশ, আমাদের ইন্ডাস্ট্রিও ছোট, এখানে আমরা একটু একটু ভালো করলে একটা জায়গা তৈরি হয়, কিন্তু রাস্তাটা আবার অনেক ছোট। যার আসলে ক্ষমতা আছে একটা 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 দূরত্ব অতিক্রম করার, রাস্তাটা ছোট হওয়ার কারণে সে ওই জায়গায় গিয়ে আর তার বেশি দূর যেতে পারে না। এটা এটা যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, ভারতের কথা বলি, সেখানে অসংখ্য কাজ আছে, অভিনেতাদের যেমন অনেক চ্যালেঞ্জ আছে, অনেক স্ট্রাগল আছে, আবার অনেক দূরে যাওয়ারও একটা সুযোগ আছে, পথটা আছে, আমাদের তো পথটা নাই। তো সেই জায়গা থেকে মনে হয় যে হ্যাঁ, হয়তো সারা পৃথিবীতে মানে যে কত বড় বড় কাজ হয়, সেটা আমরা যদি ওরকম একটা ইন্ডাস্ট্রিতে পড়তাম, তাহলে হয়তো সেরকম কাজ হয়তো আমিও করতে পারতাম।